होता जो मंजिल क्या तू नहीं है। चाहे तू रहना तू बेखबर, होता जो मंजिल क्या तू नहीं है। एक तरफा मेरा सफर सफर, खूबसूरत है मंजिल से भी। मेरी हर कमी को है तू लाज़मी, अधूरा हो के भी है इश्क मेरा कातिल, तेरे बिना गुजारा এ দিল है মুশকিল। আজকের ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞানের একটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসটা এমন একটা প্রিমিয়াম টপিকে, এই টপিকটা আবার পড়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সবকিছু পড়াবো না, চারটা জিনিস পড়াবো এবং আমি বিশ্বাস করি এখান থেকে 3 থেকে 4 মার্ক কমন থাকবে। এখন কোন চারটা বিষয়? চারটা বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের খেতাব। বর্তমান সময়ে মানে খুব বেশি কনফিউজিং একটা টপিক হচ্ছে খেতাব। 2 নাম্বার মুক্তিযুদ্ধে যে বীরশ্রেষ্ঠ রয়েছে এই বীরশ্রেষ্ঠ। 3 নাম্বার মুক্তিযুদ্ধে নারীদের অবদান। 4 নাম্বার মুক্তিযুদ্ধে যেই অপারেশনগুলো রয়েছে। এই চারটা বিষয় শুধু আজকে পড়াই দিব। সময় নিব বড় জোর 40 মিনিট এবং এই 40 মিনিট যারা আজকে ক্লাস করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, আপনার টার্গেট বিসিএস প্রিলি হোক, নিবন্ধন হোক, ব্যাংকের জব হোক, যে কোনো চাকরি হোক, কিংবা বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সামনে সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত বর্তমান রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সমানভাবে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে। সো আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই টপিকটা এখন পড়াবো ইনশাল্লাহ। সো আমি জাম্প করার আগে 2টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিব। আজকের ক্লাসের এই পিডিএফ পাবেন মাত্র হচ্ছে 30 জন। কোন 30 জন? নিয়মটা বলা আছে দেখেন, এখানে নিয়মটা বলা আছে। পিডিএফ কারা পাবেন? যারা ক্লাসে যুক্ত হওয়ার পরপরই একটা রিয়েক্ট করবেন, এখানে কমেন্টে বন্ধুদেরকে মেনশন দিবেন। সর্বোচ্চ পরিমাণ প্রথমে নিজের টাইমলাইনে শেয়ার, অন্যান্য বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এইগুলা করার পর স্ক্রিনশট রাখবেন এবং আমার এই পেজের ইনবক্সে পাঠিয়ে দিলেই প্রথম 30 জনকে, বা আপনি যদি বেশি পরিমাণ শেয়ার করেন রিয়েক্ট দেন, তারা আপনারা হচ্ছে এই ক্লাসের এই দেখেন গুরুত্বপূর্ণ কত সুন্দর স্লাইড, এই দেখেন এই স্লাইডগুলো যেখান থেকে প্রশ্ন কমন আসবে, এই স্লাইডগুলো আজকে আপনারা পেয়ে যাবেন। সো এই কাজগুলো করে দেন। আর এই ভিডিওটাতে যেহেতু এই ক্লাস থেকে আমি বলছি 3 থেকে 4 মার্ক কমন আসবে, আপনি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখেন যাতে করে যে কোনো পরীক্ষার আগে আমাকে একবার স্মরণ করবেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় কমন পাবেন, এই আমি বিশ্বাস রাখি। সো আমি ভালো আছি, আমি ভালো আরো থাকবো যদি আমি এখন দ্রুত শেয়ার করে ক্লাসটা শুরু করি। আমি পড়াবো এবং খুব সুন্দর করে পড়াবো, এটা হচ্ছে আমার আপনাদের কাছে কথা। সো যারা সাধারণ জ্ঞানে ভয় পান, মুক্তিযুদ্ধ টপিকটাতে আপনাদের একটু আলো আধারি রয়েছে, তারা হচ্ছে আজকে ক্লাসটা করতে পারেন। সো কারা কারা যুক্ত হচ্ছেন, কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন? মুক্তিযুদ্ধ নিয়ে জিকে ঐতিহাসিক ক্লাসে আমি বলবো, হয়তো এর আগে এরকম করে আপনাকে কেউ পড়ায়নি, ইনশাল্লাহ এটা ক্লাসটা করার পর আপনি বুঝতে পারবেন। সো ঝটাপট আপনারা শেয়ারটা করে দেন। কে কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু জানাই দিবেন, আমি একটু এখনই শেয়ারটা করে দিব। কারা কারা দেখছেন, কোন জেলা থেকে দেখছেন একটু আমাকে জানাই দিবেন। একটু সো যথারীতি আমি শেয়ার করে দিলাম, আর রিয়েক্টটা করে দেন, সবাই রিয়েক্টটা করে দেন কাইন্ডলি। চলেন আমি আমি পড়ানো শুরু করে দিই, আপনি শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আর কিচ্ছু না। আমি আলোচনা শুরু করে দিই। আপনার পিডিএফ পাইতে চাইলে, ক্লাসটা যদি কমন পাইতে চান, এই জিনিসগুলো একটু করে দেন, এই জিনিসগুলো করে দেন। তো চলেন আমরা শুরু করে আজকে মুক্তিযুদ্ধের প্রথম অপারেশনগুলো দিয়ে শুরু করব। এই অপারেশনগুলো থেকে আপনি অসংখ্যবার দেখেছি প্রশ্ন আসতে, অনিবার, বহুবার, বারংবার। এবং ওকে, তাহলে আমি আমার পেজে যাচ্ছি আপনাদের কমেন্টগুলো যাতে পড়তে পারি। আমি কমেন্টগুলো দেখতেও পাচ্ছি, উল্টাপাল্টা কমেন্ট করলে তো ডিরেক্ট একদম ব্লক খেয়ে যাবেন। অনেকে দেখি নিজেদের কি কি যেন কমেন্ট করতেছেন। সো একটু বাকিদেরকে ডেকে আনেন ইনশাল্লাহ। চলেন শুরু করি, কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। সাউন্ড তো সব ঠিকঠাক আছে নাকি? সব ঠিকঠাক আছে? একটু বাকিদেরকে ডেকে আনেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখবেন এবং আমার পেজে জানাবেন ইনবক্সে, তারাই কিন্তু পিডিএফটা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধ চলাকালে কিছু অপারেশন হয়েছে, বিশেষ কিছু অপারেশন হয়েছে। আমরা পাকিস্তানিদের উপর অপারেশন করেছি, সেটা হতে পারে জলে, বিমানের মাধ্যমে, স্থলে, বিভিন্ন জায়গায়। প্রথম অপারেশনটি বলা হয় অপারেশন সার্চলাইট। এটি বাংলাদেশের
নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর হয়েছে। কত তারিখে হয়েছে? 25শে মার্চ 1971 সালে। কোথায় হয়েছে? বিশেষ করে ঢাকায়, ঢাকার রাজারবাগে, ফার্মগেটে এবং একটি বিশ্ববিদ্যালয় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই এই অপারেশনটি হয়। এই অপারেশনের জন্য অর্ডার দিয়ে চলে যান ইয়াহিয়া খান। বলে ভাই বাঙালিরা তোমরা মাথা নত করবা না, তোমরা আমাদের কথা শুনবা না। তিনি এটা নির্দেশ দিয়ে তিনি চলে যান পাকিস্তানে। এরপর টিক্কা খান, মাথায় রাখবেন এই নামটা পরীক্ষা আসতে পারে, কে এই অপারেশনের পরিকল্পনাকারী বা নির্দেশ দান করছে? টিক্কা খান। এই টিক্কা খান হচ্ছে এই 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 অপারেশনটা তিনি নির্দেশ দিয়েছেন। তো দেওয়ার পর দুইজন ব্যক্তি এটাতে পরিকল্পনাটা সাজায়, ঠিক আছে? সাজানোর পর আমাদের এই বাংলার যেই জায়গাগুলো রয়েছে অনেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা হয়েছে, ফার্মগেটে, রাজারবাগ পুলিশে, নীলক্ষেতে অনেককে মারা হয়েছে। সো এটা হচ্ছে সেই অপারেশন সার্চ লাইট। এরপরে অপারেশন বিগ বার্ড। দেখেন এই বিগ মানে হচ্ছে বড়, বার্ড মানে পাখি। এই বিগ বার্ডের একটা গভীর একটা অর্থ রয়েছে। বিগ বার্ড মানে বলা হয় যে দলপতি, দলপতি, বা যদি আমি বাংলা সাহিত্যের বাগধারার স্বরে বলি তাহলে হয় পালের গোদা। কি হয়? পালের গোদা। পালের গোদা বা দলপতি, বা আমি বলতে পারি নেতা বা নেতৃত্বস্থানীয় যে ব্যক্তি রয়েছে তাকে বিগ বার্ড বলা হয়। তাহলে বিগ বার্ড মানে বড় পাখি। তাহলে আমাদের মুক্তিযুদ্ধে কাকে বড় পাখি ধরা হতো? শেখ মুজিবুর রহমানকে। 1971 সালের 25শে মার্চের 12টার পরে চলে গেছে, প্রায় রাত 1:30 বাজে, 26শে মার্চ আমরা বলতে পারি, শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এবং মুক্তিযুদ্ধের সবটা সময় কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারে ছিলেন। মুক্তিযুদ্ধের প্রায় 9 মাসের বেশি সময় ধরে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারি বন্দী ছিলেন। সো এই যে বড় পাখিটাকে ধরে নিয়ে গেল, এটাকে বলা হয় অপারেশন বিগ বার্ড। অপারেশন জ্যাকপট। এই জ্যাকপটকে আপনি বলবেন হচ্ছে জ্যাকেট। কি বলবেন? জ্যাকেট। জ্যাকেটের সাথে যদি একটু ছোট্ট শব্দ অ্যাড করে দেন, লাইফ জ্যাকেট। কি অ্যাড করে দিবেন? লাইফ জ্যাকেট। আচ্ছা, লাইফ জ্যাকেট পরে আমরা কোথায় সাঁতার কাটি? যারা সাঁতার পারি না, লাইফ জ্যাকেট পরে আমি পিডিএফ দিয়ে দিব, যারা কমেন্টটা চেক করেন দিয়ে দিব। লাইফ জ্যাকেট পরে আমরা কোথায় সাঁতার কাটি? আমরা পানিতে সাঁতার কাটি, সাঁতার শিখি, জীবন বাঁচাই। তাহলে লাইফ জ্যাকেট হয় পানিতে, মানে সমুদ্রে। অপারেশন জ্যাকপট দেখে আপনি মনে করবেন জ্যাকেট পরীক্ষায় আসে কোন অপারেশনটি নৌবাহিনী কর্তৃক পাকিস্তানিদের উপর করা হয় বা পানিতে করা হয়, জাহাজের উপর করা হয়। জ্যাকপট মানে জ্যাকেট, জ্যাকেট পরে যায় পানিতে, পানিতে নৌবাহিনী সংক্রান্ত বিষয়। তাহলে জ্যাকপট, অপারেশন জ্যাকপট হয় পানির মধ্যে। মনে রাখবেন 1971 সালের ঠিক 15ই আগস্ট, 16 আগস্টের প্রথম প্রহরে মুক্তিবাহিনী কর্তৃক আপনার পাকিস্তানি নৌ শক্তি ধ্বংস করা হয় এবং 10 নম্বর সেক্টরে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু এই কাজটি করা হয়। তাহলে জ্যাকপট, জ্যাকেট। এরপরে অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন কিলো ফ্লাইট হচ্ছে আমরা পাকিস্তানিদের উপর বিমান হামলা করি। তো ফ্লাইট শব্দ দেখেই বুঝতে পারবেন বিমান সংক্রান্ত কিছু একটা, বিমান সংক্রান্ত কিছু একটা। বাংলার বিমান সেনাদের প্রথম ইউনিট 71-এর 3 ডিসেম্বর মধ্যরাতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আকাশপথে যে চরম আক্রমণ করেছিল তাই কিন্তু অপারেশন কিলো ফ্লাইট। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেশন হচ্ছে অপারেশন চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান যেন কোন দেশের বীরত্বপূর্ণ ব্যক্তি? কোন দেশের? মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া। চেঙ্গিস খান ইতিহাস থেকে জানা যায় তিনি ভারতের উপর আক্রমণ করেছিলেন, তবুও এই প্রমাণটা ক্ষীণ, অল্প প্রমাণ। তিনি ভারতের উপর আক্রমণ করেছিলেন কোন কোন ইতিহাসবেত্তা মনে করে থাকেন। তাহলে চেঙ্গিস খান যেমন ভারতের উপর আক্রমণ করেছিলেন, ঠিক তেমনি এই আক্রমণটা ভারতের উপরই হয়েছে। এই যে 3 ডিসেম্বর পাকিস্তান কি করছে? ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। পাকিস্তান কর্তৃক 3 ডিসেম্বর 71 সালে পাকিস্তানের বিমান ঘাঁটিতে আক্রমণটাকেই অপারেশন চেঙ্গিস খান বলে। চেঙ্গিস খান যেমন ভারতের উপর আক্রমণ করেছিলেন, ঠিক পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছিলেন। তো এটার কোড ওয়ার্ড হচ্ছে চেঙ্গিস খান। আর আমরা জানি এই 3 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতের উপর হামলা করে, এরপরে কিন্তু ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে? 3 ডিসেম্বর 1971 সালে এই চেঙ্গিস খানের পরে। অপারেশন ক্লোজ ডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে। আপনারা জানেন অপারেশন ক্লোজ ডোর কি নিয়ে? এই অপারেশন ক্লোজ ডোর থেকে মনে রাখবেন, ক্লোজ মানে বন্ধ করা, দরজা বন্ধ। দরজা বন্ধ কখন হয়? যখন কোনো একটা জিনিস সমাপ্ত হয়ে যায়। দরজা বন্ধ কখন হয়? যখন কোনো জিনিস ডান হয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, এখন দিক বিদিক বিচ্ছিন্নভাবে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের কাছে বা অনেকের কাছে অস্ত্রগুলো রয়েছে। সেই অস্ত্র দ্বারা দেশের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগ হবার সম্ভাবনা রয়েছে। তাই সেই অস্ত্রগুলো অবশ্যই রাষ্ট্রের বা সরকারের কাছে নিয়ে নিতে হবে, করায়ত্ত করতে হবে। এই ক্লোজ ডোর করা হয় মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে যায়, অস্ত্র উদ্ধার অভিযান। পরীক্ষা আপনার আসবে
মুক্তিযুদ্ধে অস্ত্র উদ্ধার অভিযানটি কোন অপারেশন? অপারেশন ক্লোজ ডোর। মুক্তিযুদ্ধে নৌবাহিনী কর্তৃক পাকিস্তানের উপর হামলা কোনটি? অপারেশন জ্যাকপট। পাকিস্তানের উপর বিমান হামলা কোনটি? অপারেশন কিলো ফ্লাইট। ভারতের উপর পাকিস্তানের হামলার নাম কি? অপারেশন 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 চেঙ্গিস খান। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানকে বন্দী করে অপারেশনের নাম কি? অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। মুক্তিযুদ্ধে 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের নিরীহ ঘুমন্ত বাঙালিদের উপর পাকিস্তানিদের হানাদার বাহিনীর যেই নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, আক্রমণ, এইটাকে কি বলে? অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। তাহলে এই অপারেশনগুলো থেকে আপনার প্রশ্ন কমন আসবে। সো আমি বলবো স্ক্রিনশট নেওয়ার কিছু নাই, আমি পিডিএফটা দিয়ে দিব, শুধু আপনি শেয়ার করে একটা রিয়েক্ট দিয়ে নাবিল জিকে পেজে স্ক্রিনশট দেন, প্রমাণ দেন, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করেন। এই ক্লাসটা থেকে আপনার কমন পড়বে, তাই আমি বলবো শেয়ার করে রেখে দেন, দেখবেন এখান থেকে কমন আসবে। এইবার আমরা জানবো মুক্তিযুদ্ধের খেতাব। এই জায়গাটা আপনার সবচেয়ে সবচেয়ে কনফিউজিং বর্তমানে, কারণ এখানে অনেক পরিবর্তন আনছে আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের সময় দিছে একজনকে খেতাব, পরে ওই খেতাব নেওয়া হয়েছে, আবার নতুন আরেকজনকে দেওয়া হয়েছে পরে। সো এই জায়গাটা আমি আজকে আমার ইয়াতে পড়াচ্ছিলাম, দেখেন এই জায়গাটা আমি আজকে পড়াচ্ছিলাম কোথায়? এই জায়গাটা আজকে আমি পড়াচ্ছিলাম আমার যেই ইয়াটা রয়েছে, এবং আমাদের আগামীকালে শেষ হয়ে যাবে এই টপিকটা। 8টা লেকচার শেষ হয়ে যাবে কোথায়? এই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের জবজিকে যে ব্যাচটা রয়েছে, আমি একটু আগে ক্লাসটা শেষ করলাম, ভাবলাম যে যারা ফ্রিতে পড়তে চায় তাদের জন্য কিছু করি। এই দেখেন এই ক্লাসটা আমরা শেষ করলাম। এর আগে দেখেন ক্লাস হয়েছে মুক্তিযুদ্ধের এই লেকচার 8 এর পার্ট 2, এর আগে পার্ট 1, এর আগে ক্লাস হচ্ছে 70 পর্যন্ত, এবং 7টা এক্সামও হয়েছে। এবং মজার ব্যাপার, এই দেখেন এই হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ক্লাস, এই হচ্ছে ক্লাস এই শুরু। এইবার বাংলাদেশের শিল্প চলচ্চিত্রের উপর ক্লাস আছে, এখানে আছে বাংলাদেশের সম্পদ সাহিত্য ভৌগোলিক উপনামের উপর ক্লাস, এটা দুইটা পার্টে নিছি। এরপরে আছে বাংলাদেশের শিল্প চলচ্চিত্রের উপরে যেটা নিয়েছি। এরপরে আছে বাংলাদেশের সম্পদ, যেটা আমি বললাম এটাকে আপলোড দিলাম, সম্পদটা ডান। সম্পদের পরে আমাদের ক্লাস আছে আরো অনেক টপিকের উপরে, যেগুলো আমরা দিয়ে দিছি। সো এটা কিন্তু ক্লাস চলতেছে আমাদের জব জিকে যে ফাউন্ডেশন ব্যাচে। একটু আগে ক্লাসটা নিলাম, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু করি, তাই আমি কিন্তু ফ্রি ক্লাসে চলে আসলাম। তো আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কনফিউজিং একটা টপিক। তো চলেন আমরা এটা নিয়ে একটু কাজ করি এবং দেখি কার কোন জায়গায় কনফিউশন রয়েছে, আমরা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4টি খেতাব দেওয়া হয়েছে। আমার সাথে একটু বলেন, একটু মনে রাখেন, 4টি খেতাব দেওয়া হয়েছে। এই 4টি খেতাবকে যদি আমরা সম্মানের দিক থেকে সাজাই, প্রথম হবে বীর শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানের, তার চেয়ে একটু কম বীর উত্তম, তার চেয়ে একটু কম বীর বিক্রম, তার চেয়ে একটু 4 নাম্বার আছে বীর প্রতীক। তাহলে আমাকে বলেন তো, মুক্তিযুদ্ধের জন্য কয়টি খেতাব দেওয়া হয়েছে? 4টি খেতাব। যদি বলে মুক্তিযুদ্ধের খেতাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি দামি কোনটি? সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ। দ্বিতীয় কোনটি? বীর উত্তম। তৃতীয় কোনটি? বীর বিক্রম। চতুর্থ কোনটি? বীর প্রতীক। এবার আমাকে বলেন তো, এই খেতাবগুলো কবে দেওয়া হয়েছে, কত সালে? অপশনে আপনাকে দিবে 16 ডিসেম্বর 71, 16 ডিসেম্বর 72, 16 ডিসেম্বর 73, 15 ডিসেম্বর 73। তখন আপনি ভাববেন, আরে আমরা বিজয় লাভ করছি তো 16 ডিসেম্বর, তাহলে নিশ্চিত 16 ডিসেম্বরের মধ্যে কিছু একটা হবে, নিশ্চিত 16 ডিসেম্বরের মধ্যে কিছু একটা হবে, কিন্তু একদমই না। উত্তরটা হবে 15 ডিসেম্বর 1973। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, 15 ডিসেম্বর 1973। যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক করে দিই, আপনি একটু দেখবেন। হ্যাঁ, আমি স্ক্রিনশট রাখতেছি, আপনি স্ক্রিনশট রাখতে পারেন। এইবার আপনার পরীক্ষায় আসবে কয়জনকে দেওয়া হয়েছে? 4 জনকে দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? এই 4টা দেওয়া হয়েছে। এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কোনটা উত্তম, বিক্রম, প্রতীক মাথায় রাখবেন। এবার কোন খেতাব কয়জনকে দেওয়া হয়েছে, এটার জন্য ইউটিউবে গুগলে অনেক টেকনিক পাবেন, যেগুলো আপনার জীবনে কোনো কাজে লাগবে না। মাথায় রাখবেন, মূল্যবান জিনিস কম মানুষে পায়, এই একটা কথা মাথায় রাখবেন। মূল্যবান জিনিস কম মানুষে পায়, অতি মূল্যবান জিনিস একটু কম মানুষে পায়। যেমন বীরশ্রেষ্ঠ বেশি মূল্যবান, 7 জন পাইছে। বীর উত্তম তার চেয়ে একটু কম মূল্যবান, 68 জন পাইছে। বীর বিক্রম তার চেয়ে একটু কম মূল্যবান, কতজন পাইছে? 175 জন পাইছে। বীর প্রতীক তার চেয়ে একটু কম মূল্যবান, 424 জন পাইছে। এইটা যোগ করলে হবে 626 জন। মোট যোগ করলে কবে? 626 জন। যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়জনকে খেতাব দেওয়া হয়েছে? 626 জনকে, 626 জনকে। কিন্তু ভাই সমস্যা হয়ে গেছে কি জানেন? 2010 সালে নতুন করে, 2010 সাল কি মুক্তিযুদ্ধের সময় না? 2010 সালে ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। বলতে পারেন কেন? কারণ শেখ মুজিবুর রহমান যখন 1975 সালে 15 আগস্ট কি হয়ে যান, তিনি মৃত্যুবরণ করেন, তখন এই জামিল শেখ মুজিবুর রহমানকে বাঁচানোর চেষ্টা করেছেন, সেই জন্য তাকে
বীর উত্তম দেওয়া হইলো। তাহলে কি হইলো, 626 থেকে একজন বাইরে গেল। কোথায় বাড়লো, ওই যে 68 জন দিয়েছে না বীর উত্তম, সেখান থেকে একজন বাইরে হইলো 69 জন। তাহলে একজন বাইরে গেল। ঠিক তেমনি আওয়ামী লীগ সরকার আমলে যেটা করা হয়েছে, একজন বাড়ছে আবার 4 জনকে বাদ দিয়ে দিছে। কি কারণে, শেখ মুজিবুর রহমানের হত্যায় জড়িত ছিল। ব্যাপারটা বুঝেন, এটা না বুঝলে কিন্তু আপনার এটা খুবই কনফিউজিং বর্তমানে। তারপর কি হবে, কি আসলে কি দিবেন, আমি সব কনফিউশন দূর করে দেবো। আজকে যেহেতু ক্লাসটা করতেছেন, আমাদের পেইড ব্যাচের ক্লাস কেমন হয় একটু দেখেন, কেমন হয় একটু দেখেন। যদিও অনেকক্ষণ ক্লাস নিয়ে 1.5-2 ঘন্টার মতো ক্লাস নিয়ে আমি একটা একটু এনার্জি লস করে ফেলছি, তারপর আমি চেষ্টা করতেছি। দেখেন এইখানে 7 জন ছিল, 68 জন ছিল, প্লাস একজন হয়ে গেছে। এইটা মুক্তিযুদ্ধে না, অন্য সময় দেওয়া হয়েছে, 69 জন হয়ে গেছে। এবার একজনকে তো দিল বঙ্গবন্ধুকে বাঁচানোর চেষ্টায়, বঙ্গবন্ধুকে মানে শেখ মুজিবুর রহমানকে হত্যার চেষ্টা, আর 4 জনকে খেতাব বাদ করে দিল। খেতাব বাদ করে গেজেটও পাস হয়ে গেছে। সেই 4 জনের মধ্যে মেজর ডালিম আছে, নূর মোহাম্মদ আছে। মেজর ডালিম হচ্ছেন বীর উত্তম ছিল। তাহলে এখান থেকে একজন অ্যাড হইল, জামিল 69 হইল। এই 69 থেকে আবার 1 মাইনাস হয়ে যাবে কে, মেজর ডালিম। তাহলে আবার যে লাউ সেই কদু 68 জনই হয়ে গেল। একজন অ্যাড হইছে, একজন বাদ হইছে। আরেকজন বীর বিক্রম থেকে বাদ হইছে, নূর মোহাম্মদ, 2 জন বাদ। আরো 2 জন বাদ হইছে বীর প্রতীক থেকে, তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে রিসালদার, মোসলেউদ্দিন, এম এ রাশেদ। এর মাঝখানে বীর উত্তম একজন বাদ হইছে, বীর বিক্রম একজন, বীর প্রতীক। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, ছিল 626। 626-এর সাথে আমরা যদি 1 যোগ করি, ওই যে জামিল, তাহলে হয়ে যায় কত, 627 হয়ে যায় কত, 627। এখান থেকে আমরা 4 মাইনাস করি তো 623। এই 623 জন হচ্ছে বর্তমান গেজেটেড মুক্তিযোদ্ধা। এই 623-এর মধ্যে এই 68 থেকে 68 জন হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম যে 175 ছিল সেখান থেকে একজন বাদ, 174। 424 ছিল বীর প্রতীক, সেখান থেকে বাদ হইলে 422। এইগুলা যোগ করলে আপনি দেখবেন হয়ে যাবে 423 জন, 673 জন, সরি 600 আপনার হচ্ছে, সরি 672। সেখানে হচ্ছে আপনার 676 জন ছিল, 673 জন হবে, সরি 676 জন ছিল, সেখান থেকে বাদ হয়ে 673 আছে। মাই ব্যাড, সরি। 676 জন থেকে 4 জন বাদ গিয়ে আপনার 73 আছে, কারণ ওই একজনকে এক্সট্রা দেওয়া হয়েছে, নাহলে 72 জন হইতো। 4 জন বাদ হলে 72 হইতো, কিন্তু জামিলকে দেওয়ার কারণে 2010 সালে বীর উত্তম দেওয়া হয়েছে, 672 জন হয়েছে। তাহলে এখন পরীক্ষা আসলে আপনি কিভাবে উত্তর করবেন, পরীক্ষা আসলে আপনার আসতে পারে 1973 সালের 15 ডিসেম্বর মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়জনকে খেতাব দেওয়া হয় মুক্তিযুদ্ধে। তখন এই প্রশ্ন করলে আপনি নিঃসন্দেহে আপনি 676 কই এটা উত্তর করবেন, এখানে কোনো সমস্যা নাই। আবার যদি বলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, তখন আবার হয়ে যাবে 673। তবে এটা আসার সম্ভাবনা কম, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু যদি এদেরকে আবারও খেতাব ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 676 জন হবে বা 677 জন হবে, যেহেতু জামিল আছে, জামিলকে বাদ করে দিলে আবার 676 জায়গায় 676 হবে। তাহলে এই হচ্ছে মোট ঘটনা। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রথম খেতাব কারা কারা পেয়েছিলেন, প্রথম খেতাব কোন খেতাব প্রথম কে পেয়েছিলেন। যেমন বীর উত্তম প্রথম দেওয়া হয়েছিল আব্দুর রব, তিনি আমাদের চিফ অফ স্টাফ ছিলেন, সেনাবাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধে 3 জন ব্যক্তি আমাদের মুক্তিযুদ্ধে একদম ডিরেক্ট অবদান ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী প্লাস সেনাপতি। প্রধান সেনাপতি ছিলেন এমএজি ওসমানী। দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনীর প্রধান চিফ অফ স্টাফ আব্দুর রব, হ্যাঁ। আবার একে খন্দকার, যিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ এবং বিমান বাহিনীর প্রধান। এই 3 জন ছিলেন আমাদের সশস্ত্র 3টা বাহিনীতে প্রধানভাবে কাজ করেছেন, মুক্তিযুদ্ধে ডিরেক্ট অবদান রেখেছেন 3 জন, নামটা মাথায় রাখবেন। বীর বিক্রম প্রথম দেওয়া হয় কি মেজর খন্দকার নাজমুল হুদা, বীর প্রতীক দেওয়া হয় আব্দুল মতিন। আবার এইটা পরীক্ষা আসতে পারে, নারীদের মধ্যে বীর প্রতীক পাওয়া প্রথম নারী হচ্ছেন ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, যিনি 1971 সালে ডাক্তারের ভূমিকা পালন করেছিলেন। মুক্তিযুদ্ধে ত্রিপুরার যে মেলাঘরে আমাদের যে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল, তো 2 নম্বর সেক্টরের আন্ডারে থেকে যুদ্ধ করে এই ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম সেই হাসপাতালের কমান্ডার ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু মুক্তিযুদ্ধে খেতাব পেয়েছেন, তিনি যুদ্ধ করেছিলেন 2 নং সেক্টরে, খেতাবপ্রাপ্ত প্রথম নারী বীর প্রতীক। মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি এবং তিনি পেয়েছিলেন বীর প্রতীক। প্রতীকটা কি পেয়েছিলেন, কি পদক পেয়েছিলেন, কি খেতাব পেয়েছিলেন, বীর প্রতীক। WH ওডারল্যান্ড, যার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে,
কিন্তু তিনি নাগরিকত্ব পেয়েছিলেন কোন দেশের? অস্ট্রেলিয়ার। জন্ম নেদারল্যান্ডের, নাগরিকত্ব অস্ট্রেলিয়ার। এখন আমাকে বলতে পারেন ভাইয়া ওডারল্যান্ডের ভূমিকা কি? কখনো কোনো বইয়ে দেখি নাই, কেউ জানায় নাই। কোনো একজন জানেন এই ওডারল্যান্ডের ভূমিকা কি? ওডারল্যান্ডের ভূমিকাটা হচ্ছে, এই ওডারল্যান্ড আপনারা পজিটিভ দিক থেকে মির্জাফর ধরতে পারেন। আপনার মুক্তিযুদ্ধে আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমাদের পাকিস্তানের ভিতরের খবর জানা প্রয়োজন ছিল। এই ওডারল্যান্ড তিনি পাকিস্তানের সেনাবাহিনীতেই ছিলেন, কিন্তু তারা পাকিস্তানিরা কখন আক্রমণ করবেন, কোথায় অ্যাটাক করবেন, কোথায় তারা কি প্ল্যান করতেছে, এই কথাগুলো বাংলাদেশিদেরকে আমাদেরকে জানিয়ে দিতেন হচ্ছে WH ওডারল্যান্ড। এই কাজটা কতটা ঝুঁকিপূর্ণ কেন ইমাজিন যদি তিনি ধরা পড়তেন, তার পরিণতি কি হতো? আমাদের বাইরে থেকে নিজেদের খবর যেমন দরকার, ভিতরের খবরটাও দরকার। শত্রুদের খবর জানতে পারলে আগাম প্রস্তুতি নিয়ে তাদেরকে হারিয়ে দেওয়া যায়। এবং আমাদের মুক্তিযুদ্ধে আমাদের জনগণের পাশে ছিলেন সেই ব্যক্তিটি হচ্ছে WH ওডারল্যান্ড। তিনি পেয়েছেন বীর প্রতীক। তিনি বাংলাদেশে এসেছিলেন বাটা কোম্পানিতে চাকরি করার জন্য, এবং ঢাকার গুলশানে তার নামে একটি সড়ক রয়েছে, যেই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বীর প্রতীক পাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি WH ওডারল্যান্ড। এবং একমাত্র আদিবাসী বীর প্রতীক পেয়েছিলেন এই মারমা, ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই দুইটা প্রশ্ন আপনার জীবনে কমন পাবেন 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 100% শিওর ইনশাল্লাহ। সো আমার ক্লাস কি আপনারা বুঝতেছেন? কেমন লাগতেছে একটু জানান। সো এই দুইটা প্রশ্ন আপনি কমন পাবেন, নো টেনশন। পরবর্তীতে আমরা সামনের দিকে যাই। এইবার তাহলে আমরা খেতাবের দিকটা আবার একটু দেখি। মুক্তিযুদ্ধে বীর উত্তম দেওয়া হয়েছিল 68 জনকে, সেখানে 10 সালে একজনকে বাড়ানো হইলো, সেই ব্যক্তির নাম হচ্ছে মেজর জামিল। 69 জন হয়ে গেল, একজনকে বাদ দিয়ে দিল, সেই জন্য আবার 68 জন হয়ে গেল। কাকে বাদ দিছে? মেজর ডালিমকে বাদ দিয়েছে। আমি মেজর ডালিম বলছি, মেজর ডালিমের একটি বই, ঠিক আছে। তাহলে স্বাধীনতা বীর বিক্রম দেওয়া হয়েছিল 174 জন হয়েছে এখন, কারণ 75 জনকে একজন বাদ চলে গেছে, মেজর নূর। 174 জন রইল। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক দেওয়া হয়েছিল 424 জনকে, 2 জন বাদ হয়ে গেল, 426 জনের থেকে 424 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা জানি। এইবার এই প্রশ্নটা আপনার সারা জীবন কমন পড়বে, আমি বলে দিলে আপনি লিখে রাখেন। আমাদের ক্লাসে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে স্টার মার্ক করে দিই। যারা এইচএসসি 26 ব্যাচ, সামনে এইচএসসির পর বিশ্ববিদ্যালয় টার্গেট, বা যারা এখন জবের টার্গেট, আমাদের কিন্তু 8টা লেকচার পেইড ব্যাচ হয়ে গেছে। আপনি যদি এখন ভর্তি হন, আগেগুলো রেকর্ডেড পাবেন, আমি কোর্স সম্পর্কে বলবো, এখন লাইভ করতে পারবেন। এই ক্লাসগুলো আবার লাইভ হবে, সুতরাং আপনি আবার লাইভে পাবেন। আগামী 1 বছর আপনার স্বপ্নের যত চাকরি আছে এই কোর্সে আপনি 1 বছর ধুমায় সকল চাকরি প্রিপারেশন নিতে পারবেন। জিকের পুরোটা দায়িত্ব আমার। আপনি দেখেন প্রত্যেকটা ক্লাসে আমি যেটা করি, আমি প্রত্যেকটা ক্লাস আপনি দেখাবো, নিচে গিয়ে দেখাবো যে আপনি দেখবেন প্রত্যেকটা ক্লাসে আমি কি করি। আমি এইটা দেখালাম, একটা ক্লাস আমি দেখালাম, আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু এটা দেখেন আমি প্রত্যেকটা ক্লাসে দাগাই দিই। আপনি যতটা ক্লাস দেখবেন প্রত্যেকটা স্লাইডে অনেকগুলো তথ্যের মাঝখানে শুধু কোনটা গুরুত্বপূর্ণ ওইটা দাগায় দেওয়ার কারণে কি হয়, কোনটা গুরুত্বপূর্ণ ওইটা দাগায় দেওয়ার কারণে কি হয়, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ কালার হিসেবে দাগায় দেই, ওইটা দাগায় দেওয়ার কারণে কি হয়, কোনটা গুরুত্বপূর্ণ ওইটা দাগায় দেওয়ার কারণে কি হয়, কোনটা গুরুত্বপূর্ণ ওইটা দাগায় দেওয়ার কারণে কি হয়, আপনাকে বলতাছি কি হয় বলতাছি। যেটা গুরুত্বপূর্ণ সেটা দাগায় দেই, যাতে করে অল্প পরে যেই কোনো চাকরি পরীক্ষা, বিসিএস নিবন্ধন যে কোনো পরীক্ষা আপনার কমন পড়ে যায়। সো আমি বলবো কেউ মিস করেন না। এইবার আপনি খেয়াল করেন এই লাইনটা আপনার পরীক্ষায় আসবে 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 ইনশাল্লাহ। কোন লাইনটা? সেই লাইনটা হচ্ছে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত নারীকে, 2 জন নারী, তারামন বিবি, সেতারা বেগম, এই 2 জন নারীর নাম মাথায় রাখবেন। এটা আপনার পরীক্ষা আসবে, এটা আপনি মুখস্থ করে ফেলেন। মুক্তিযুদ্ধে প্রথম বীর প্রতীক খেতাব মহিলা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, যেটা আগে দেখলাম। এইটা আপনার আসবে। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদের নাম হচ্ছে শহীদুল ইসলাম, তার ডাক নাম হচ্ছে লালু, লালুও বলতে পারে, কিন্তু এই লালু নামটা মাথায় রাখবেন, লালু নামটা মাথায় রাখবেন। শহীদুল ইসলাম লালু সবচেয়ে ছোট বয়সী বীর প্রতীক পাইছে, মাত্র 12 বছর বয়স, মাত্র 12 বছর বয়সে বীর প্রতীক পেয়েছে। এবার একটা কনফিউশন দূর করে দিই। পরীক্ষা প্রশ্ন আসলো মুক্তিযুদ্ধে জীবিতদের মধ্যে দেওয়া সর্ব গুরুত্বপূর্ণ খেতাব কোনটি? আপনি ভাবেন সর্ব গুরুত্বপূর্ণ খেতাব তো নাবিল ভাইয়া বললো বীর শ্রেষ্ঠ, তাহলে বীর শ্রেষ্ঠই উত্তর হবে। একদমই না, উত্তরটা হবে বীর উত্তম। জীবিতদের মধ্যে বলছে ভাই, কারণ যে 7 জন বীরশ্রেষ্ঠকে খেতাব দেওয়া হলো তারা কেউই বেঁচে ছিলেন না। একদম সর্বশেষ যে মারা গেছেন সেই ব্যক্তিও কিন্তু 14 ডিসেম্বর মারা গেছেন। সর্বপ্রথম যে মারা গেছেন 18 এপ্রিল, মতান্তরে 8 এপ্রিল মারা গেছেন। যদি 18 এপ্রিল বলে তাহলে মোস্তফা কামাল, 8 এপ্রিল বললে সেটা হবে কি মুন্সি আব্দুর রউফ। 14 ডিসেম্বরের পরে আর কেউ মারা যায় না, এর মধ্যেই 7 জন মারা গেছেন। ক্লিয়ার? তাহলে
তাহলে কি হইল, সর্বশেষ একদম দেখতেই পাচ্ছেন আপনার সর্বকনিষ্ঠ হচ্ছে শহীদ ইসলাম লাল্লু 12 বছর বয়সে। জীবিতদের মধ্যে যে দেওয়া হয়, তাহলে বীরশ্রেষ্ঠরা তো জীবিতদের মধ্যে পাওয়ার কথা না, তারা তো 71 সালে মারা গেছেন। তাহলে 1973 সালে 15 ডিসেম্বর কোন খেতাব দিছে, তার মধ্যে সবচেয়ে উচ্চ খেতাব কারা পাইছে? উত্তম। তখন বীরশ্রেষ্ঠ কেউই নাই। তো এইটা বোঝানো হয়েছে, এইটা বোঝানো হয়েছে। তাহলে এটা একটু বুঝবেন, এটা উত্তর হবে একমাত্র এটা আমরা দেখছি। সো এগুলো পরীক্ষা আসতে পারে পরবর্তীতে। এইবার বীরশ্রেষ্ঠ নতুন একটা টপিকে গেছি। সবাই আমরা যদি বুঝে থাকি সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এখন একটা রিয়েক্ট দেয় নাই, কাইন্ডলি একটা রিয়েক্ট করে দিই। আমি একটু সবার রিয়েক্টটা দেখতে চাই, যে কারা আছেন যে ভাই আপনার ক্লাসটা ভালো লাগে, ক্লাসটা করতে চাই, একটা শুধু রিয়েক্ট করে দেন কাইন্ডলি। আর যদি মনে করেন যে এরকম আর ফ্রি ক্লাস চান প্রিমিয়াম, তাহলে কমেন্টে লেখেন ছোট হাতের HIGHLIGHT @highlight, এটা মিলাই লিখবেন ছোট হাতের। দেখে আমি জাস্ট দেখবো যে মানে আমি জাস্ট দেখবো যে কারা কারা এর কমেন্টটা করতেছেন, শুধু এই জিনিসটা একটু কমেন্ট করে দেন। যে আমি যে ফ্রি ক্লাস আপনাদের দিচ্ছি, যদি মনে হয় যে না ইটস ভ্যালুয়েবল, ফ্রুটফুল, ভাইটাল, ইম্পর্টেন্ট, এফিশিয়েন্ট, তাহলে একটা কমেন্ট আপনারা শুধু করবেন, এই কমেন্ট আপনারা করবেন, আই ওয়ান্ট দ্যাট। জাস্ট আমি দেখবো যে কারা কারা এই কমেন্টটা করতেছেন, জাস্ট এই কমেন্টটা @highlight প্লিজ টার্ন আন্ডারস্ট্যান্ড। তাহলে কি দাঁড়ালো, এটা একটু করে দেন সবাই, একটা রিয়েক্ট করে দেন কাইন্ডলি। এইবার বীর শ্রেষ্ঠ পরিচিতি। আমাদের বীর শ্রেষ্ঠ জাতির সূর্য সন্তান ছিলেন 7 জন। আলহামদুলিল্লাহ লিখছেন, থ্যাংক ইউ। তানিয়া সুলতানা ইয়াসমিন, আকাশ রায়, থ্যাংক ইউ। আচ্ছা, তানিয়া সুলতানা ইয়াসমিন কিন্তু লিখে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 100-র উপর মানুষ দেখছেন, একটা শুধু কমেন্ট আপনাদের কাছে চাইছি। এবার একটু কাইন্ডলি লিখে দেন। এইবার দেখেন মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম কে শহীদ হইলেন, এইটা নিয়ে অনেক কনফিউশন। আপনি দেখবেন যত এই যে অনেকে লিখেছেন, আকাশ, শাহনাজ, মিজানুর, সুমিত্রা দেবনাথ, আপনার কমেন্টটা ঠিক মতো হয়নি, অন্যটা দেখে কপি করেন, এইভাবে যেমন লিখছে। শরীফুল ইসলাম, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা। তো খেয়াল করে দেখেন বীরশ্রেষ্ঠ যে ছিলেন, এই বীরশ্রেষ্ঠ ছিলেন 7 জন। 7 জনের মধ্যে প্রথম কে মারা যান, এইটা নিয়ে সমস্যা। আপনার 2 জন ব্যক্তি নিয়ে কনফিউশন হয়। আমি মুন্সি আব্দুর রৌফকে শুধু রৌফ লিখলাম। এই রৌফ কবে মারা গিয়েছেন এটা নিয়ে 2টা সমস্যা। কেউ বলতেছে 1971-এর 8 এপ্রিল, আবার কেউ বলতেছে 1971-এর 20 এপ্রিল। তাইলে ভাই কি দাঁড়াইলো, 8 এপ্রিল অথবা 20 এপ্রিল উনি মারা গেছে। কিন্তু অপরদিকে যে আরেকজন ব্যক্তি আছে মুস্তফা কামাল, আমি শুধু লিখলাম কামাল, এই মুস্তফা কামাল, সিপাহী মুস্তফা কামাল, উনাকে নিয়ে কোনো কনফিউশন নাই, উনি মারা গেছেন 18 এপ্রিল। 18 এপ্রিল 1971। একটু খেয়াল করেন কোন ঝামেলাটা লাগছে। মিজান হোসেন, এমজি, সাব্বির হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন এই যে রৌফ কবে মারা গেছেন এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কি দ্বিধাদ্বন্দ্ব, তিনি 8 এপ্রিল মারা গেছেন নাকি 18 এপ্রিল, 20 এপ্রিল, এটা নিয়ে সমস্যা। এখন আমরা ধরে নিলাম তিনি 8 এপ্রিল মারা গেছেন, এর মানে ইনি প্রথম শহীদ হয়েছেন। কিন্তু আমরা যদি ধরে নেই কোনোভাবে তিনি 20 এপ্রিল মারা গেছেন, ভাই এর আগে তো একজন মারা যাইতেছে 18 এপ্রিল, যদি ওনার 20 এপ্রিলটা ধরে নেই, তখন কিন্তু উনি আর প্রথম মারা যাচ্ছেন না। তখন আমাদের ধরতে হবে এই মোস্তফা কামাল প্রথম মারা গেছেন 18 এপ্রিল, কারণ 18 তো 20-এর আগে। 8 এপ্রিল ধরলে উনি হয়ে যান প্রথম মৃত্যুবরণ করেছেন, আর 20 এপ্রিল ধরলে অনেকে কমেন্ট করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, আর 20 এপ্রিল ধরলে হয়ে যায় মোস্তফা কামাল প্রথম মৃত্যুবরণ করেছেন। এখন সমাধান কি, উপায় কি, এইটার কাজই তো আমার কাছে, আমি কনফিউশন দূর করে দিব। মাথা রাখবেন পরীক্ষার হলে অবশ্যই 99% শিওর থাকেন যে হয় উনি থাকবেন নয় উনি থাকবেন, যে কোনো একজন থাকবেন অপশনে। তাহলে যে কোনো একজন থাকলে তো আর সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভাই যদি 2 জন থাকে, তখন আপনি আপনার বইয়ে বিগত সালের প্রশ্নে আসা যাকে উত্তর নিয়েছে তাকে উত্তর করবেন। তবে এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় একটা সংগঠন আমরা বলতে পারি, বাংলাদেশের মধ্যে একটা মন্ত্রণালয়, তারা বলতেছে এই মুন্সি আব্দুর রৌফ মারা গেছে 20 এপ্রিল। তারা 20 এপ্রিল বলতেছে মানে কি, মোস্তফা কামাল 18 এপ্রিল প্রথম মারা গেছে, তাদের মতে মোস্তফা কামাল প্রথম মারা গেছেন। সো এটা একটা প্রসিদ্ধ উত্তর হতে পারে, বাট প্রশ্ন বুঝে উত্তর করবেন, বিগত সালে যেটাকে গ্রহণযোগ্য উত্তর নিয়েছে আপনি সেটাকে দাগানোর চেষ্টা করবেন। আমাকে বলেন কনফিউশন দূর হইছে?
আর কোনো কনফিউশন আছে না? কনফিউশন দূর হইছে? কনফিউশন দূর যদি হয়ে থাকে তাহলে এবার একটু খেয়াল করে থাকেন, আমরা প্রথম দিকে যাই। প্রথম যিনি মারা গেছেন তিনি তো 1 নম্বর সেক্টরে যুদ্ধ করবেন। 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এই মুন্সি আব্দুর রউফ। মাথায় রাখবেন প্রত্যেকটা বীরশ্রেষ্ঠের যে বিষয়গুলো আপনি জানবেন, জন্ম কোথায়, তার পদবি কি ছিল, কোথায় কর্মস্থলে ছিলেন, কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন। যদি বলেন ভাই আমি একটা জিনিস পড়তে চাই আর কিছু পড়বো না, না ভাই আমি একটা জিনিস শুধু পড়তে চাই, তাহলে আপনি পড়বেন কে কোন সেক্টরে যুদ্ধ করলো, তার পুরো নামটা একটু পড়বেন। আর বিশেষ করে কে প্রথম মারা গেল, কে শেষে মারা গেল, কে সর্বকনিষ্ঠ ছিল, কে প্রথম মারা গেল, কে শেষে মারা গেল, কে সর্বকনিষ্ঠ ছিল, এই জিনিসটা শুধু মনে রাখবেন। আচ্ছা, তাহলে উনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আর মাথায় রাখবেন ল্যান্স নায়েক এই পদটি থাকে ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলসে। তাহলে তিনি অবশ্যই কর্মস্থলে ছিলেন ইপিআর এ, ইস্ট পাকিস্তান রাইফেলস। ল্যান্স নায়েক পদবি ছিল। বোয়ালমারি ফরিদপুরে তার জন্ম। আর রাঙামাটির নানিয়ারচরে ওনার কবরস্থান। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, ইম্পর্টেন্ট। রাঙামাটির নানিয়ারচরে, এই রাঙামাটি বাংলাদেশের এমন এক জেলা যেখানে কোনো কি নাই, রিক্সা নাই। বাংলাদেশের রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। বাংলাদেশের এমন একটি জেলা যেই জেলা দুইটি দেশের সাথে বর্ডার শেয়ার করছে, একটা জেলায় আছে, আর কিছু নাই। সেটা হচ্ছে ভারত, এই যে রাঙামাটি, যেটা ভারতের ভারতের মিজোরাম রাজ্য এবং আপনার মায়ানমারের চীন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা এই রাঙামাটি। রাঙামাটি রাঙামাটি বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে সবচেয়ে বড় হচ্ছে চাকমা। আমাদের সংবিধানের 23 নম্বর কতে চাকমাদের ব্যাপারে বলা আছে বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। আমাদের দেশে এখন 50টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, এদের ভাষা হচ্ছে 32টি। সবচেয়ে বেশি বাস করে পার্বত্য চট্টগ্রামে 13টি, রাঙামাটিতে সবচেয়ে বেশি বাস করে হচ্ছে চাকমা। আর বাংলাদেশের 4টা বড় ক্ষুদ্র নিগোষ্ঠী সিরিয়ালে সাজালে হয় চাকমা, চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, চতুর্থ হচ্ছে সাঁওতাল। সাঁওতাল। চাকমাদের উৎসব হচ্ছে বিজু, আর মারমাদের উৎসব হচ্ছে সাংরাই। সাংরাই। ত্রিপুরা হচ্ছে বৈশুক, আর সাঁওতালের হচ্ছে, সাঁওতালের কি, এগুলো জানবেন। তাহলে এই রাঙামাটি নিয়ে জানবেন। দ্বিতীয়ত মুস্তাফা কামালকে নিয়ে আমরা জানবো। আমরা ধরে নিলাম উনি প্রথম শহীদ হয়েছেন। তাহলে দেখেন ওনার বাড়ি হচ্ছে ভোলা জেলায়। সেনাবাহিনীতে এই সিপাহী পদটি থাকে। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। প্রথম মনে রাখবেন, যেহেতু প্রথমে আছে মুন্সি আব্দুর রউফ, প্রথম মারা গেছেন, তাহলে 1 নম্বর। দ্বিতীয় আছে মুস্তাফা কামাল, তিনি 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টর বলতে কোন সেক্টরকে বোঝানো হচ্ছে? আমি কিন্তু টেকনিকে আজকে সেক্টরটা পড়াই দিছি, যেটা অনেকেই পারেন না, আমার পেট বেঁচে পড়াই দিছি। সো এই আর কি। তো এরপরে দেখেন 3 নম্বরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই। যখন মুক্তিযুদ্ধ চলমান এই সাহসী ব্যক্তি, যার গল্প আপনারা অনেকে শুনেন, তার একটা চিঠি রয়েছে বিখ্যাত। তো এই ব্যক্তি পাকিস্তানে কর্মরত ছিল। পাকিস্তানের বিমানের একটা প্রশিক্ষণ বিমান রয়েছে T-33, বা যার নাম হচ্ছে ব্লু বার্ড। ওই ব্লু বার্ড বিমানটি তিনি ছিনতাই করে বাংলাদেশিদের জন্য নিয়ে আসার সময় তিনি কিন্তু বিমান দুর্ঘটনায় মারা যান। যদি আসে কোন ব্যক্তি বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন বীরশ্রেষ্ঠদের মধ্যে, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তানে কর্মরত ছিলেন। পরে তার কবরটি আনা হয় 2006 সালে। তাকে কবর দেওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে। ক্লিয়ার? এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, T-33 ব্লু বার্ড, এটা ঠিক আছে, বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, আমাদের কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই। 25 জুন 2006 সালে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। এবং অস্তিত্বে আমার দেশ এমন একটা চলচ্চিত্র যে নির্মাণ করেছেন খিজির হায়াত ওনার জীবনের উপরে। পরীক্ষা আসতে পারে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের উপরে, ওনার জীবনের উপরে বানানো যেই চলচ্চিত্রটির নাম কি, হচ্ছে অস্তিত্বে আমার দেশ, পরিচালক খিজির হায়াত। এইগুলাই শুধু ইম্পর্টেন্ট। পরবর্তীতে আপনি খেয়াল করবেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, মাথায় রাখবেন 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আর ইপিআর ছিলেন। ল্যান্স নায়েক মানে ইপিআর, আমি আবার বলছি, সহজ করে দিলাম। এবার হামিদুর রহমান, এই হামি শব্দটা থেকে মনে রাখবেন, এটা থেকে মনে রাখবেন, এটা পরীক্ষা আপনার আসবে। বীরশ্রেষ্ঠদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট, কিন্তু এই হামিদুর রহমান কি ভাই মনে রাখবে, তিনি অনেক ছোট, তিনি কনিষ্ঠ। টেকনিক আমরা জিকের আমাদের পেট বেঁচে অনেক টেকনিক দেই যদি সম্ভব হয় যে ক্লাসে। তো মাথায় রাখবেন হামি, ছোট ছোট যে বাচ্চারা আছে, কোলের শিশু, নিউবর্ন বেবি, নতুন হলো, কিউট লাগে, তাদের হাসি কিউট লাগে, তারা কাঁদলেও কিউট লাগে, তারা সুসু করলেও কিউট লাগে, তারা ঘুমাইলে কিউট লাগে। আরেকটা জিনিস কিন্তু বাচ্চাদের কিউট লাগে, তারা হামি দিলে। খেয়াল করছেন
হামি দিলে যে কিউট লাগে, তো এই হামি থেকে মনে রাখবেন, হামি দেয় ছোট বাচ্চারা, কনিষ্ঠরা। তাহলে হামিদুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে কনিষ্ঠ। ঠিক আছে, সবচেয়ে কনিষ্ঠ। তার কবরে কিন্তু এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এই হামিদুর রহমান। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রুহুল আমিন, এই স্কোয়াড্রন লিডার। এইটি হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীতে একটি পদ, মাথায় রাখবেন। তো কে নৌবাহিনীতে ছিলেন? ইঞ্জিন রুমের আরটি অফিসার বা আর্টিলারি অফিসার বলতে পারে, আর্টিলারি অফিসার বলতে পারে, মাথায় রাখবেন, কনফিউশনে পড়বেন না। আরটি অফিসার আর্টিলারি অফিসার একই কথা, ঠিক আছে। তার কোনো মৃতদেহ পাওয়া যায় নাই। কিভাবে মনে রাখবেন কার মৃতদেহ পাওয়া যায় নাই? স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, তিনি কিন্তু নৌবাহিনীতে যুদ্ধ করেছেন পানির মধ্যে, তো পানির মধ্যে তো তার লাশ ভেসে গিয়েছে, তার কোনো কবর পাওয়া যায় নাই। এইভাবে একটু মনে রাখতে পারেন। খুলনার রূপসা নদীর তীরে যদিও তার কবর বলা হয়, সো তার কোনো কবর পাওয়া যায় না, কারণ তিনি তো নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। সাউন্ড একটু কম, অনেকেই বলছেন সাউন্ড একটু কম। আপনারা সাউন্ড একটু বাড়ায় নেন, আর সাউন্ডটা একটু কম করার কারণে নয়েজটা ক্যান্সেল করে ফেলতে হয় মাইক্রোফোন, সাউন্ড একটু কমায় ফেলে এর সাথে। ওকে, এরপরে আপনি যদি বলেন ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমি বলবো এই দুইটা প্রশ্ন শুধু পড়ে যান যদি কমন পাইতে চান। আমি চোখ বন্ধ করে এই দুইটা জিনিস আপনাকে দিয়ে দিলাম যদি 1 মার্ক কমন পাইতে চান। আগে কমন দরকার ভাই, অনেকেই বুঝাবে, অনেকেই গল্প বলবে, পড়াবে, কিন্তু আপনার কমন তো পাওয়া লাগবে। এই যে বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন, যেটা আমি বলেছিলাম 14 ডিসেম্বর, একদম মুক্তিযুদ্ধের একদম শেষের আগে, অব্যবহিত আগে, এই তিনি মারা গেছেন, মহিউদ্দিন জাহাঙ্গীর। পরীক্ষায় আসে কোন বীরশ্রেষ্ঠের কবর রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের প্রাঙ্গণে, সেটাও কিন্তু হবে এই মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর রয়েছে। তো ওরা সবাইকে জানবেন, 49-এ বরিশালে জন্ম, হ্যাঁ, সেনাবাহিনীতে যুদ্ধ করেছে, সেনাবাহিনীতে তিনি কর্মরত ছিলেন ক্যাপ্টেন হিসাবে, ক্যাপ্টেন পত্রী সেনাবাহিনীর, ঠিক আছে। সোনা মসজিদ প্রাঙ্গণে কবরস্থান। আর বিশ্বের মধ্যে সর্বশেষ শহীদনকে, এইটা প্রশ্ন আসবে, আপনার মিলাই নিয়ে আমার কথাটা। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আমি পেট বেঁচে শিক্ষার্থী ম্যাজিক কমেন্ট করছেন বাপ্পি দাশগুপ্ত, আমার পেট বেঁচে শিক্ষার্থী এখানে আছে। সো বাপ্পি দাশগুপ্ত, তুমি একটু কমেন্ট করে জানাও যাতে বাকিরা দেখে ক্লাসগুলো কেমন লাগে, তোমার কাছে আমার ক্লাসগুলো কেমন লাগে, একটু কমেন্ট করে জানাও। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এরপরে আমরা এটা বাদ, এই যে মুক্তিযুদ্ধে নারীদের অবদান, এইখান থেকে আমি আজকে শিওর শট, মানে হাবি জাবি জিনিস না আসা, যেহেতু আমি ভাবলাম 40-50 মিনিট পড়াবো, যে জিনিসগুলো একদমই আসে শুধু ওইগুলা পড়াই। মুক্তিযুদ্ধে নারীদের অবদান মাথায় রাখবেন। ডাক্তার সেতারা বেগম, যিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে আমাদের ফিল্ড হাসপাতালের কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধে নারীদের মধ্যে প্রথম বীর প্রতীক পাওয়া ব্যক্তি তিনি। তারামন বিবি, যিনি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন, যেটি ময়মনসিংহের এরিয়াতে পড়ে। আর এই তারামন বিবি, তিনি কিন্তু বীর প্রতীক পাওয়া নারী, 2018 সালে যিনি মৃত্যুবরণ করেন, 2018 সালে মৃত্যুবরণ করেন কিন্তু এই আপনার তারামন বিবি। তার গ্যাজেটেড ভুক্ত যে নাম্বার ছিল 349, খুব সম্ভবত 394, এবং তার যে নামটি রয়েছে গ্যাজেটের মধ্যে মোসাম্মদ তারামন বেগম। তো 2 জন বীর প্রতীক পাওয়া নারী ভাই, কয়জন? 2 জন। নাম কি? তারামন বিবি, সেতারা বেগম, মুস্ত করেন। এরপরে এই নারীকে, যিনি ছিলেন একজন খাসিয়া, বাংলাদেশের 2টি মাতৃতান্ত্রিক, মানে মা প্রধান, ওই পরিবারে মাই প্রধান, মাই বাজারে যায়, সিদ্ধান্ত মারই থাকে, পৈতৃক সম্পত্তি মা পায়, বিয়ে করে ছেলেরা মায়ের বাড়ি যায়। ওই 2টা বাংলাদেশে শুধু মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, এক হচ্ছে গারো আর হচ্ছে খাসিয়া। এই খাসিয়া গোষ্ঠীর অন্তর্গত ছিলেন এই কাকন বিবি, যিনি ছিলেন একজন গুপ্তচর, 5 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক গোপন খবর দিতেন। তো তাকে বলা হয় মুক্তি বেটি। মুক্তি বেটি কাকে বলা হয়? কাকন বিবিকে। কোন ছিলেন? খাসিয়ার। তো তাকে কিন্তু আপনার বীর প্রতীক দেওয়া হয়েছিল, কিন্তু এই বীর প্রতীক যেহেতু সরকারি নথিতে গ্যাজেটেড হয় নাই, প্রকাশ হয় নাই, তাই তাকে কিন্তু বীর প্রতীক আমরা বলতে পারি না। যে তাকে দেওয়া হয়েছে মুখে মুখে ভার্বালি, কিন্তু তাকে গ্যাজেটেড করে দেওয়া হয়নি। তো আমরা আশা করব খুব শীঘ্রই তাকে বীর প্রতীক দেওয়া হোক। সো তার বাড়ি সুনামগঞ্জ ছিল। এবং কি কি আসবে? মুক্তি বেটি, এটা অসংখ্যবার আসছে, লাখবার এটা আসবে। খাসিয়া ছিল, এটা আসবে। গুপ্তচর ছিল কে, এটা আসবে। এইগুলো মাথায় রাখবেন। শেষ, এগুলো মাথায় রাখলে আপনার কোনো টেনশন নাই। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি এখন 2টা কোর্স সম্পর্কে কথা বলবো। একটা হচ্ছে যারা চাকরির জন্য, আরেকটা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিবেন। 26 ব্যাচ, 25 ব্যাচ সেকেন্ড টাইম দিবা, বা হচ্ছে 27 ব্যাচ কলেজে আসো, এটা নিয়েও কথা বলবো। তার আগে এই 2টা বিষয়ে কথা বলবো, এইটা নিয়ে কথা বলি। চলমান আমাদের কোর্সের শত শত শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বিকজ আমি পড়ানোর চেষ্টা করি, আমার পড়া ভালো লাগে এটা দেখে,
যারা চাকরি প্রার্থী, এখানে কারো চাকরি হচ্ছে বিসিএস এর প্রিলি, সোনার হরিণ টিকা, ব্যাংকের প্রিলি, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় জিকেতে 95% মার্কস গেইন করতে চান, আমি এইভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি, তাহলে এই একটা জব কোর্সে আমি আগামী 1 বছর পড়তে পারবেন। আপনার বাংলাদেশ জিকেটা 15টা ক্লাসে কি শেষ করে দিতে পারবো না? 15টার জায়গায় অলরেডি 60টা লেকচার শেষ করতে আমরা 17টা ক্লাস নিয়ে ফেলছি। তার মানে ভিতরে কি কি চলতেছে? ভিতরে চলতেছে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা ক্লাস 3-4টা ক্লাসে করাচ্ছি। এক একটা লেকচার, এগুলো তো একটা লেকচার, এক একটা লেকচার আমি 3 পার্টে এমনকি 4 পার্টেও করাইতেছি। প্রত্যেকটা লেকচারের সাথে একটা করে এক্সাম থাকবে, আপনি প্রত্যেকটা নিজেকে যাচাই করতে পারেন কতটুকু শিখতে পারলেন। আপনি মডেল টেস্ট পাবেন এই কোর্সে, মডেল টেস্টের আলাদা কোনো ব্যাচ কিনতে হবে না। প্রত্যেক ক্লাসের পর দাগানো স্লাইড পাবেন, সাম্প্রতিক ক্লাস, আন্তর্জাতিক ক্লাস, বাংলাদেশ জিকে, এই 3টা বিষয় যদি আপনি সিদ্ধ হস্ত হয়ে উঠতে চান, আপাদমস্তক আলফা টু ওমেগা এ টু জেড সমুদ্র হিমাচল শিখতে চান, তাহলে এই জব জিকের আমার এই ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচটা আপনার জন্য। সো এগুলো আমি বলে লাভ নাই, আমি দেখাবো না কি পড়াচ্ছি। এখন কথা হচ্ছে সামনে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন, তাই এই টাইটেলটা একটু বেশি করে ব্যবহার করেছি। নিবন্ধন যাদের টার্গেট, এখন অনেকে ভাবেন শুধু কি নিবন্ধনের জিকে, আমি তো বললাম এটা সকল জবের জন্য। এখন কোর্সের প্রাইস বর্তমানে কত চলতেছে? 599 টাকা। কিন্তু আপনি ধরেন 1 সপ্তাহ পরে ভর্তি হলেন, কয়েকদিন পরে ভর্তি হলে কিন্তু এটা লেগে যাবে 800 টাকা, আর আরো পরে ভর্তি হলে 1020 টাকা। তা আমি বলবো এই 1020 টাকার দরকার নাই, আপনি 599 টাকায় ভর্তি হয়ে আগামী 1 বছর প্লাস আমার সাথে থাকেন, জিকে আপনার ভাজা ভাজা হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি আপনাকে ভালো করে পড়ানোর চেষ্টা করব, ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব, গল্প করে, টেকনিক করে। প্রত্যেক ক্লাস স্লাইড দিব, যাদের ওই স্লাইড থাকবে তাদের কোনো বইও লাগবে না, আমার পিডিএফ থাকলে কোনো বইও লাগে না, প্রত্যেক ক্লাসের পর পিডিএফ দিয়ে দিই। সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, রবি মঙ্গল বৃহস্পতি, 3 দিন করে সপ্তাহে ক্লাস হচ্ছে, এবং ক্লাসগুলো আপনার রেকর্ডেড থাকবে লাইভের পর। সুতরাং আপনি যদি কোনো কাজের কারণে, চাকরির কারণে মিস করেন, নো প্রবলেম, আপনি যতবার খুশি, যেখান থেকে খুশি, যখন খুশি আপনি দেখতে পারবেন। গ্রুপে এগুলো সেভ করা থাকে, সুন্দর করে সিরিয়ালে সাজানো থাকবে, এক্সাম সহ। তো আমি আমি আপনাদের একটা এক্সাম ক্লাস পিডিএফ দেখাচ্ছি। বিফোর দ্যাট, আমি যারা এডমিশনের বাচ্চারা রয়েছে, এই বছর 5000 শিক্ষার্থী পড়াইছি। তুমি ফেসবুকে যাও, তুমি ফেসবুকে গিয়ে তুমি যেটা করবা, আমার এই পেজে যাবা, নাবিল জিকে পেজে যাবা, যাওয়ার পর দেখবা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণে প্রশ্ন কমন পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোর্স থেকে আমার কোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণে প্রশ্ন কমন ছিল, তুমি জাস্ট এই ফিচার থেকে প্রথম এই ভিডিওটা দেখে নিবা। স্মরণকালের শ্রেষ্ঠ কঠিন প্রশ্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই 25 এইচএসসি ব্যাচের জন্য। তারপরও আমার এই যে ক্লাস থেকে, এটা হচ্ছে আমার ক্লাসের থেকে কোনটা কমন আসছে সেই প্রশ্নটা উঠাই দিছি। এত কঠিন আসার পরও বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক কমন ছিল আমার কোর্স থেকে। আমি এটাই বলি, আমি খুব সবকিছু পড়াবো, কোনো বাদ দিব না, একটা ক্লাস লাগলে 5টা ক্লাসে ভাঙা পড়াবো, তবে আমি সবকিছু পড়াবো। এই যে আমি একটু কথা বলতেছি কোন কোন প্রশ্ন কমন, এরপর আমি প্রমাণ হিসাবে দেখাচ্ছি একটা একটা করে কোনটা কোন ক্লাস থেকে, কয় নাম্বার ক্লাস থেকে, কি ক্লাস থেকে। এই যে আরেকটা, কোন ক্লাস থেকে কোনটা কমন, কোন ক্লাস থেকে কোনটা কমন, আমি এভাবে ধরে 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 স্ক্রিনশট দিয়ে দিয়ে ভিডিও আকারে দেখাই দিছি। স্ক্রিনশট না, ভিডিও আকারে তোমারে বললাম না, একদম দেখে দেখে। সুতরাং তোমরা যদি মনে করো যে ভাইয়া এটা হচ্ছে এই বছরের, এটা এর আগের বছরের, এটা তার আগের বছরের, তোমার যদি মনে হয় যে না তুমি এগুলো দেখে নিবা, দেখে ভর্তি হবা, তুমি প্রমাণ দেখো, তুমি প্রমাণ দেখো। আর গত বছর কিন্তু আমি আমার জিকে কোর্সে প্রায় দেখো কতজন স্টুডেন্টকে পড়িয়েছি, 5000 শিক্ষার্থী আমি পড়িয়েছি, 5000। এছাড়া আমার সাম্প্রতিক ব্যাচ ছিল, ফ্রি ক্লাস করেছে লাখ লাখ শিক্ষার্থী। সো এইবার ইনশাল্লাহ টার্গেট আমাদের বড়। তো এখন তুমি যদি ভর্তি না হও, ডিসকাউন্ট পরে পাবা না। আমি জানি তুমি অ্যাডমিশন টাইমে এসে অনেক লেট করে আমার কাছে ভর্তি হবা। 26 ব্যাচ, 25 ব্যাচ যারা সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমের জন্য 26 ব্যাচের একদম শেষ অবধি থাকবে। তাহলে 26 ব্যাচের শেষ থাকলে 25 ব্যাচের তো শেষ অবধি থাকতেছে। আর যারা কলেজে আসো 27 ব্যাচ, তুমি তোমাদের 26 ব্যাচের ভাইয়া বোনদের সাথে এখন একবার ডান করো। ইউনিভার্সিটির কম্পিটিশন এখন অনেক বড় একটা প্রতিযোগিতা, একবার জিগাটা ডান করে রাখো, আগে থেকে নিশ্চিত থাকো তুমি এগিয়ে থাকবা, এগিয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারবা, শুধু চান্স না, ভালো বিষয় পড়তে পারবা। তাহলে আমি একটা কথাই বলবো, ভাইয়া আপনি দিনাজপুরে আসতে চাইছিলেন, আসছিলেন কি? আমি দিনাজপুরে যাব কয়েকদিন পরে, আর বিশেষ করে এইচএসসি 26-এর যে অ্যাডমিশনে আমি দিনাজপুরে তোমাদেরকে পড়াতে যাব। বিপ্লব এবং জাফরুল ভাইয়ের যে কোচিং আছে, ঘুরি অ্যাডমিশন, এইচএসসি টু অ্যাডমিশন যে কোচিং রয়েছে, সেখানে আমি বেশ কয়েকটি ক্লাস নিব জিকের। সো দিনাজপুরে এবার আমি যাচ্ছি অফলাইনে ক্লাস নিতে অ্যাডমিশন টাইমে। সো তোমরা ঘুরি এইচএসসি টু অ্যাডমিশন যেই প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ওনারা কিন্তু শুধু এটাই না,
ওনারা কিন্তু তোমার কি করে, এটা ছাড়াও কিন্তু তোমার এইচএসসি টু অ্যাডমিশন, সরি এটা কি আসলো, এইচএসসি টু, এই যে ঘুরি এইচএসসি টু অ্যাডমিশন 8, এই পেজটাতে তোমরা যাবা। ওনারা কিন্তু এটা ছাড়াও ইংলিশে বা হচ্ছে বাংলায় বিভিন্ন ক্লাস দেয়, এই পেজটা যাইতে পারো। ওনারা ইংলিশ বাংলাতেও কিন্তু বিভিন্ন ক্লাস দেয়। দেখো এই যে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, এই যে ওনারা কিন্তু ইংলিশ বাংলাতে বিভিন্ন ক্লাস দিচ্ছে। আমি দেখলাম যে অনলাইনে যারা বিভিন্ন ফ্রি ক্লাস করতে চাও তোমরা কিন্তু চাইলে ভাইয়াদের এই পেজ কই এই কয়েকদিন দেখছি পোস্ট টোস্ট করছে আমাকে নিয়ে, বা চান্স পাইছে যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এছাড়া অন্য কিছু পড়াচ্ছে ওনারা, আমার ভিডিওগুলো শেয়ার দিচ্ছে। দেখলাম এই যে কাব্যগ্রন্থ কি যেন কিছু ক্লাস ক্লাস নিচ্ছে, আরো কি দেখলাম, নিচে গেলে আরো পাবা। সো এই ঘুরি এইচএসসি টু অ্যাডমিশন যে পেজটা ভাইদের এখানে গিয়ে দেখতে পারো ওনারা। সো আমি এই প্ল্যাটফর্মে যাব, ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, বেশ কয়েকটা ক্লাস নিব। সো তোমরা দিনাজপুরবাসীরা এটাতে হিয়া হইতে পারো। আমি অফলাইনে আমার যদি ক্লাস চাও অফলাইনে যাবো, অফলাইনে, অনলাইনে না। অনলাইনে তো নাবিল জিকে আমার কোর্স, সো অফলাইনে আমি এখানে গিয়ে ক্লাস নিব ওনাদের ব্যাচের সাথে। সো যুক্ত হয়ে যেতে পারো, ওনাদের সার্ভিস টার্ভিস কি জানবা, জেনে টেনা দেখবা কি কি দিবে, ভালো হলে ভর্তি হয়ে যেতে পারো। সো এটা নিয়ে কথা বলতেছিলাম 26 ব্যাচ। আমি একটা কথা বলবো, এখন ভর্তি হয়ে গেলে তোমরা অনেক ডিসকাউন্ট পাবো। আমার কোর্স সম্পর্কে বলার কিছু নাই, আমি বলবো না বেশি, কারণ এইবার আমার টার্গেট আছে আমি 10,000 শিক্ষার্থী পড়াবো ইনশাল্লাহ। কিভাবে আমি তোমাকে দেখাই। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে নাম্বার 1 তোমার ততগুলো বিশ্ববিদ্যালয় জিকে ডান হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, হাজী দানেশ, কুমিল্লা, খুলনা, সাজ, গুচ্ছ, মেডিকেল, এই মেডিকেলের জন্য কিন্তু আমার প্রত্যেক বছর শত শত শিক্ষার্থী মেডিকেল জিকেটা কভার করে আমার এখানে। নার্সিং জিকে একটা কোর্সে কভার হবে, ডেন্টাল ন্যাশনাল 7 কলেজ পর্যন্ত আমি পড়াবো। আমার কোর্স থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর মূল ইউনিটে প্রথম হইতে পারলে তুমি ল্যাপটপ পুরস্কার পাবা। এবং বাংলাদেশ জিকে আন্তর্জাতিক সাম্প্রতিক ক্লাসপতি প্রতি পরীক্ষা, দাগানো স্লাইড, পত্রিকা আপডেট, রিভিশন সলভ, মানে জিকের তোমার যত জায়গা আছে একটা কোর্সে পাবা। এক্সাম ব্যাচ কিনতে গেলে আলাদা টাকা লাগে, সেই কোর্সে ভর্তি হলে তুমি এক্সাম ব্যাচ সহ পাবা। প্রত্যেকটা ক্লাস হবে লাইভে, লাইভের পর রেকর্ডেড থাকবে, যে যতবার খুশি করতে পারবা। ক্লাস নিব শুধু আমি, নো টেনশন। এখন যদি ভর্তি হও তুমি 1400 টাকা ভর্তি হতে পারবা, পরে কিন্তু 2600 টাকা লাগবে। মাথায় রাখো, এখন তুমি ভর্তি হয়ে থাকো, এইচএসসির পরপরই আমরা ক্লাস শুরু করে দিব। 27 মিনিট ভর্তি হয়ে যাও, 25 সেকেন্ড টাইম দিতে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ একই ক্লাস একই টপিক আমরা কয়েকবার করে পড়বো, এক্সাম নিব, মডেল টেস্ট নিব, তোমার জিকেতে কোনো প্রেরণা থাকবে না। অ্যাডমিশন টাইমে জিকেতে খারাপ করার কারণে অনেকে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ভালো সাবজেক্ট পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু, ফার্সি অনেক আমার স্টুডেন্ট চান্স পায়, তারা এটা থেকে চলে অন্যান্য বিশ্ববিদ্যালয় ল, ইংলিশে চলে যায়। শুধু বিশ্ববিদ্যালয় কিন্তু গুরুত্বপূর্ণ না, সাবজেক্টটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারি না। তাইলে আমি একটা কথাই বলবো, এসএসসি 26 ব্যাচ যদি মনে করো জিকে নিয়ে ফাটাই ফেলতে চাও, তাহলে আমার এই ম্যাজিক কমন কোর্সে ভর্তি হয়ে যাও। এখন অলরেডি ডিসকাউন্ট চলতেছে, পরে ডিসকাউন্ট পাবা না। বা যারা জব করছে টার্গেট, সবার জন্য আমার নাম্বার একটাই, মাথা রাখবে, নাম্বারটা একটু লিখে নেন। এই নাম্বারটা লিখে নেন একটু, 01305151906। দেখেন সবাই কিন্তু এইটা দেখে টাকাটা পাঠাবে, প্রতিদিন ভর্তি হচ্ছে। এই নাম্বারটাতে পার্সোনাল, বিকাশ, নগদ দুইটাই আছে। প্রথম কথা, বিকাশে পাঠাবেন, নগদে পাঠাবেন, পার্সোনাল নাম্বার। নিজে পাঠালে সেন্ড মানি, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবেন। যারা জব জিকেতে ভর্তি হতে চান তারা 599 টাকা পাঠানোর পর এই নাবিল জিকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন ভাই আমাকে জব জিকে কোর্সে ভর্তি করে দেন, বা আপনার হচ্ছে নিবন্ধন বা জব জিকে ফাউন্ডেশন বা যেটাই বলেন, জবের টার্গেট হলে 599। আর যারা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা যারা আসো এক পড়বা, তারা হচ্ছে 1400 টাকা দিয়ে এখানে যুক্ত হয়ে যাবা। 1400 টাকা দিবা যারা অ্যাডমিশন ব্যাচ। তাই আমি বলবো টাকা পাঠাইয়া পেজে নক দাও। কোথায় নক দিবা? নাবিল জিকে ফেসবুক পেজে। এই পেজে যারা কানেক্টেড নাই, কানেক্টেড হয়ে যাও। কারণ হচ্ছে গিয়া, কারণ হচ্ছে এই পেজে যারা নাই তোমরা এই পেজটাতে ফলো দিয়ে দাও, নাবিল জিকে ফেসবুক পেজে ফলো দিয়ে দাও। কারণ এইখানে আমরা লাইভ ক্লাসগুলো নেই, জিকের সাম্প্রতিকগুলো আগে দেই, টেকনিকগুলো আমরা এই পেজে দেই। সো এইটাতে তোমরা ফলো দিয়ে দাও পেজে। আর যারা চাও আগের যত ক্লাস, অনেকে মনে করো ভাই আপনার আগের ক্লাস, আগের টেকনিক, যত লাইভ ভিডিও কোথায় পাবো, একসাথে ডাউনলোড করে দেখতে চাই, টেনে টেনে দেখতে চাই, তোমরা এই নাবিল হাসান অফিসিয়াল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। সাবস্ক্রাইব করে রাখলে দেখো আগের যত ক্লাস তুমি একসাথে পাবা। 500-র মতো ক্লাস আছে, দেখো 500-র মতো ক্লাস আছে। সো এইটাতে আমার আগের সকল ক্লাস আছে। তুমি যদি মনে করো এগুলো দেখা প্রিপারেশন ফ্রিতে নিবা চাকরি বা অ্যাডমিশনের, সো এখনই ইউটিউবে গিয়ে নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে দিও। সো আজকে এই পর্যন্ত কথা বলবো না, যারা ভর্তি হতে চাও টাকা পাঠিয়ে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা ছিলে এতক্ষণ বা আপনারা যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আর যারা এখন একটা রিয়েক্ট দেন নাই, শেষে এসে একটা রিয়েক্ট দিয়ে দিতে পারেন।
নিজের টাইমলাইনে এই ক্লাসটা শেয়ার করে রাখেন, কারণ মুক্তিযুদ্ধের এই যে টপিকগুলোর কথা বললাম এগুলো কিন্তু অন্য জায়গায় হয়তো আপনি নাও পাইতে পারেন। এখান থেকে শিওর কমেন্ট পরে একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখেন। আসসালামু আলাইকুম। ভর্তি হতে চাইলে এখনই পেজে নক দিয়ে ফেলেন, বা যদি মনে করেন আরো বিস্তারিত জানতে চান, আমার সাথে মেসেজে কথা বলতে চান, পেজের ইনবক্সে নক দিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।